শুভ সকাল। আমি কেবল ফিরলাম আমার অবসর কাটিয়ে এবং ফেব্রুয়ারি মাসও চলে এসেছে। তো এখন আমি তৈরি এবং এখন আমি পদার্থবিজ্ঞান পড়ানো শুরু করতে যাচ্ছি। আমরা এর আগে প্রক্ষেপক গতির উপরে অনেকগুলো প্রবলেম করেছি। কোনো বস্তু উঁচু পাহাড় থেকে পড়লে কি হয় বা ছুঁড়ে মারলে কি হয় ইত্যাদি। কিন্তু এখন আমি কোনো বস্তুর ত্বরণ আমরা কিভাবে প্রভাবিত করতে পারি সেটা দেখাবো। আর সেটা করতে গিয়ে আমি এখন নিউটনের 3টি সূত্র সম্বন্ধে বলবো। নিউটনের 3টি সূত্র। বলা যায় যে এ পর্যন্ত আমরা যা কিছু শিখেছি সেগুলো অনেকটা এই 3টি সূত্র থেকে এসেছে। এটা সাধারণ পদার্থবিজ্ঞানের মেরুদণ্ডের মতো। হয়তো আপনারা এর নাম আগেও শুনে থাকবেন, নিউটনের 3টি সূত্র। একে নিউটনের গতির সূত্রও বলা হয়ে থাকে। আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে একে অন্য নির্দিষ্ট কোনো নামে অভিহিত করা হয় কিনা, কিন্তু এক একটা সাইটে এক একভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি আমি আপনাদেরকে সঠিক ভাষাতে সূত্রটার সাথে পরিচয় করিয়ে দিতে পারবো। তো নিউটনের গতির সূত্র অনুসারে কোনো বস্তু স্থির থাকাকালীন, কোনো বস্তু যখন স্থির থাকে এর স্থানের পরিবর্তন হয় না। এর স্থানের পরিবর্তন হয় না, এটা স্থির থাকে। এবং এবং কোনো বস্তু গতিশীল অবস্থায় সেটা গতির মধ্যেই থাকে। এটা আমি যখন ছোট ছিলাম তখন শিখেছিলাম। এখন আমি উইকিপিডিয়া ও অন্যান্য সাইট ঘাটাঘাটি করে দেখলাম যে এর বেশ কয়েকটা নাম দেওয়া হয়েছে। তো যা হোক, গতির মধ্যে থাকে। তো এখন আপনারা বলতে পারেন যে এটাই তো স্বাভাবিক, এই কথাটা বলার জন্য নিউটন এত ক্রেডিট পেল কেন? অবশ্যই এখন যদি আমি আমার সোফার দিকে তাকাই দেখব যে সেটা স্থির, এবং যদি তাকিয়েই থাকি তবে সেটিকে স্থির হিসেবেই দেখতে পাবো। ঠিক যেমন যখন আমি কোনো গাড়ির দিকে তাকাই যেটা কোনো মোড় পার হচ্ছে, লাল বাতি নয়, গতিতে রাস্তায় চলছে, তখন সেটা হয়ে যায় একটা গতিশীল বস্তু। এরপর ধরা যাক 10 সেকেন্ড পরেও যদি দেখি যে সেটা চলছে এবং ব্রেক কষার আগ পর্যন্ত সেটা একটা গতিশীল বস্তুই থাকে। যাই হোক, আপনারা মনে করতে পারেন যে এটা হচ্ছে সবচেয়ে স্বাভাবিক একটা ঘটনা এবং একে আলাদা করে লিখে রাখার কিছুই নেই। তবে ধরা যাক আপনি হলেন 17 শতকের নিউটন, যে কিনা আমার কাছে এসে দাবি করছেন যে আমি 3টি সূত্র আবিষ্কার করেছি, আর তার প্রথমটা হচ্ছে যে সব জিনিস স্থির সেগুলো সবসময় স্থিরই থাকে এবং গতিশীল বস্তু সবসময় গতিশীলই থাকে। তখন আমি বললাম যে নিউটন, আমি এখনই তোমার যুক্তি খণ্ডন করে দেখাতে পারি। ধরা যাক আমার কাছে একটা আপেল আছে, আমি সেটাকে ধরে আছি, মনে করি আমার কাঁধ বরাবর ধরে আছি। তো এখন আমি একটা আপেল ধরে আছি, এটা একটা আপেলের ছবি, যদিও দেখতে হাড় বা পান পাতার মতো, তবুও এটা একটা আপেল যা কিনা আমার হাতে ধরা আছে। এখন কি হবে যখন আমি হাতে ধরা আপেলটা ফেলে দিব? তো যতক্ষণ আমার হাতে আপেলটা ধরা ছিল ততক্ষণ সেটা একটা স্থির বস্তু ছিল, আর যখন আমি ছেড়ে দিলাম কি হলো, সেটা নিচে, এই নিচের দিকে পড়ে গেল। তো আমি বলছি যে নিউটন, আমি তোমার প্রথম সূত্রটা যুক্তি খণ্ডন করেছি। এই আপেলটা যখন স্থির বস্তু ছিল তখন আমি কিছুই করিনি, কেবল হাত খুলে দিয়েছি। আমি কোনো বল প্রয়োগ করিনি, ধাক্কা দেইনি, টেনে ধরিনি, আমি কিছুই করিনি। আমি কিন্তু কিছুই করিনি। এরপর যখন আমি আমার হাতের মুঠি খুলে দিলাম তখন স্থির বস্তুটার মাঝে গতি সঞ্চার হলো, আমি কিছুই করলাম না। তখন নিউটন হয়তো বলবেন যে এর কারণ হলো যে মাটির দিকে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল আছে। তখন আমি বললাম যে নিউটন, যেহেতু তোমার আবিষ্কৃত যুক্তিটা আমি ভুল প্রমাণ করেছি, তার অর্থ এই না যে এবার তুমি মন গড়া কিছু অপার্থিব শক্তির কথা দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করবে। যা হোক, তারপরও তার এই যুক্তি পরবর্তীতে গ্রহণ করা হলো। এখন এটা বোঝার উপায় হলো, যদি আমি এই একই পরীক্ষা আবার করি, কিন্তু এবার মহাশূন্যে বসে, বা আমি বলতে চাচ্ছিলাম অরবিট, কিন্তু অরবিট মনে হতে পারে সেটা তখনও পৃথিবীর দিকে পড়ছে, অরবিট নিয়ে অন্য সময় কথা বলবো। ধরি আমি গভীর মহাশূন্যে বসে যদি আপেল ধরা হাতটা খুলে দিই, কি হবে? আমি এবং আপেল দুটা বস্তুই ভেসে থাকব, তার মানে আমি স্থির থাকব। বলা মুশকিল আমি কিসের সাপেক্ষে ভেসে বেড়াচ্ছি। এখন আমরা যখন মহাশূন্যে, আমি যখন আপেলটা ছেড়ে দিলাম, তারপর কি হবে? কিছুই না, কারণ এটা নিচেও পড়বে না, উড়েও যাবে না, ভেসে থাকা ছাড়া কিছুই করবে না। তো যখনই নিউটনের সূত্রটার কথা আপনারা চিন্তা করবেন, দেখতে পাবেন যে এটা কতটা আশ্চর্যজনক ছিল। নিউটন তখন মহাশূন্য সম্পর্কে জানতেনও না, তিনি এই পৃথিবীর বাসিন্দা ছিলেন, যেখানে সকল বস্তু মনে হতো যে কোনো কারণ ছাড়াই পড়ে যায়, হোক সেটা বাতাসের কারণে কিংবা অভিকর্ষ বলের কারণে। এবং তিনি তত্ত্ব দিলেন যে এমন একটা জায়গা থাকতে পারে যেখানে বস্তুর উপর কোনো বল কাজ করছে না, সেখানে যদি আপেলটা ছেড়ে দিই সেটি যেখানে ছিল সেখানেই থেকে যাবে। অন্যদিকে গতিপ্রাপ্ত বস্তু গতিশীলই থাকবে। তখন আমি হয়তো নিউটনকে বলতাম, কথাটা তো পুরোপুরি ঠিক না। মনে করি যে তখনকার দিনে যদিও বোলিং বল ছিল না, তবু ধরা যাক আমি একটা বোলিং বল ঢালু একটা পাহাড়ের গায়ে গড়িয়ে দিলাম, এইভাবে ঢালু থেকে উঁচু স্থানের দিকে। অবস্থানের কারণে সেই বোলিং বলটা উঁচু জায়গায় গিয়ে
তার গতি ধীর হয়ে আসবে, বা আমি যদি ঠিকমতো ছুরি তবে একদম উপরে গিয়ে থেমেও যাবে। আমি তখন বলতাম, দেখো এটা একটা গতিশীল বস্তু, কিন্তু এটা এক জায়গায় যেয়ে থেমে গেল, এমনকি এটা উল্টা দিকেও ফিরে আসতে পারে। আবার যদি উঁচু থেকে নিচের দিকে গড়িয়ে দিই তবে সেটি এই সমতল স্থানে কোনো এক জায়গায় এসে ধীর গতি লাভ করবে এবং এক পর্যায়ে থেমে যাবে। যদি কোনো বস্তুকে জোরে ধাক্কা দেওয়া হয় সেটা কিছুটা দূর ধরি কয়েক ফুট দূরত্ব অতিক্রম করবে, তারপরে থেমে যাবে। আর তখন হয়তো নিউটন বলতো, ও এখানে বিভিন্ন বল কাজ করছে যেটা তুমি ধরতে পারছো না, বাতাসের বাধা এরকম একটা বল, এছাড়া আছে ঘর্ষণ। আমি হয়তো তখন বলতাম, নিউটন তুমি আবার বানিয়ে বানিয়ে কথা বলা শুরু করেছো। আর এ কারণেই এই সূত্রটা এত সহজ ছিল না, কারণ বাহ্যিক বল যে বস্তুর উপর কাজ করছে সেটা তার বুঝতে হয়েছিল। তার সময় কেউ এটা জানতো না, তার সময় কেউ জানতোই না যে একটা জায়গা আছে যার নাম মহাশূন্য, যেখানে বস্তু পৃথিবীর কোনো বস্তুর মতো আচরণ করে না। কোনো কিছুকে মহাশূন্যে বল প্রয়োগ করলে সেটা গতিশীলই থাকবে, সে সেই একই বেগ ধরে রাখবে যতক্ষণ না অন্য কোনো কিছু তাতে বল প্রয়োগ করে। তবে এটা বোঝার আরও আধুনিক উপায় হলো এটা বলা যে এখানে একটা ফ্রেম অফ রেফারেন্স আছে, একটা ফ্রেম অফ রেফারেন্স আছে। বিষয়টা আমি এখনই ব্যাখ্যা করছি। এটা হলো নিউটনের প্রথম সূত্রকে ব্যাখ্যা করার একটা নতুন পন্থা। তো ফ্রেম অফ রেফারেন্সটা কি? পদার্থবিজ্ঞানে সব কিছুই একটা অপরটার সাথে সম্পর্কযুক্ত। আমি যদি এখন নড়াচড়া করি তবে সেটা কিসের প্রেক্ষিতে? দর্শকের সাপেক্ষে নড়ছি বা পৃথিবীর সাপেক্ষে নড়ছি? তো ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে অবজারভার কি করছে সেটা। যেমন মহাশূন্যে আমি যদি থাকি এবং আমি যদি আপেলটা ছেড়ে দিই, তাহলে আমি আপেলটাকে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে দেখছি, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে দেখছি। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এটাই হলো ফ্রেম অফ রেফারেন্স। আবার যখন আমি আপেলটাকে পৃথিবীতে নিলাম এবং তারপর ছেড়ে দিলাম, তখন নিউটনের প্রথম সূত্র এখানে কাজ করতে দেখব না। তার কারণ আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নাই, কারণ আমি এবং আপেল দুটাই সবসময় অভিকর্ষ নামে বলের কারণে পৃথিবীর কেন্দ্রের দিকে টান খাচ্ছি। তাই যদিও দেখলে মনে হতে পারে যে আমাদের কেউ বল প্রয়োগ করছে না, কিন্তু বল একটা আছে, একটা ত্বরণের বল। যা হোক, একইভাবে যদি আমি একটা গাড়িতে থাকি এবং সেই গাড়িটা যদি ত্বরান্বিত হয়, গাড়িটা দেখতে পিক আপ ট্রাকের মতো হলো, তো আমরা যদি কল্পনা করি যে লুডুর গুটির মতো একজোড়া ডাইস গাড়ির রিয়ার ভিউ মিররের সাথে ঝুলানো আছে, এখন থামা অবস্থা থেকে গাড়িটা হঠাৎ সচল করা হলে কি হবে? ডাইসগুলো পেছনের দিকে দুলে উঠবে, তাই না? আপনি যখন নিচে গাড়ির ভেতরে বসে থাকবেন আপনার তখন মনে হবে যে ডাইসগুলো পেছনে দুলে উঠল, যদিও ডাইসগুলোকে কেউ কিছু করলো না, তবু সেগুলোতে গতির সঞ্চার হলো। ধরি গাড়িটাতে কোনো জানালা নেই, যদিও গাড়ি চলা শুরু করলে আপনি আপনার শরীরে একটা চাপ অনুভব করতে পারেন, কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যে ডাইসগুলো রহস্যজনকভাবে পেছনের দিকে দুলে উঠছে। আপনি তখন হয়তো বলবেন যে নিউটনের প্রথম সূত্র এখানে কাজ করে না, কিন্তু আমি তখন আপনাকে বলবো যে এর কারণ হলো আপনি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছেন। এখন একই দৃশ্য যদি কেউ গাড়ির বাইরে থেকে দেখে, তার কাছে মনে হবে যে গাড়িটা চলা শুরু করলো এবং ত্বরান্বিত হলো, এই জন্যই ডাইসগুলো পেছনের দিকে দুলে উঠলো। তাহলে আনুভূমিক দিকে আমি হয়তো আপনাদেরকে বিভ্রান্ত করে ফেলছি, তবে এই আনুভূমিক দিকে এদিকে অভিকর্ষ বা অন্য কোনো বল যেহেতু নাই, আর আমি যদি ট্রাকটার বাইরে থাকি, তবে আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে থাকবো, অ্যাটলিস্ট এই আনুভূমিক দিকে, যেহেতু অভিকর্ষ আমাদের সবসময় নিচের দিকেই টানছে। কিন্তু গাড়িটার বাইরে থেকে আমি দেখব যে ও নিউটনের সূত্র তো কাজ করছে, কারণ এই সম্পূর্ণ ফ্রেম অফ রেফারেন্স এই গাড়িটাই আসলে ত্বরান্বিত হচ্ছে। আমি বাইরে থাকলে আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে থাকব। আশা করি আমি আপনাদেরকে খুব বেশি কনফিউজ করিনি। তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হলো এমন একটা ফ্রেম অফ রেফারেন্স যেখানে বাইরের কোনো বল সম্পূর্ণ ফ্রেম অফ রেফারেন্সের উপর কাজ করছে না। আর ফ্রেম অফ রেফারেন্স হলো তাই যা পর্যবেক্ষক করছে। আমি কি করছি? আমি কি বস্তুটির সাথে নড়ছি? বস্তুর সাথে সাথে আমিও কি ত্বরান্বিত হচ্ছি? নাকি আমি বা বস্তুটা কোনোটাই গতিশীল হচ্ছে না? এভাবে এটা ভেবে নেওয়া যায়। আমার সময় ফুরিয়ে এলো। আমি একটা সূত্র শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।